আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা, আমরা পাঠ করছিলাম ডক্টর আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতি গ্রন্থটি। গত 3 পর্বে আমরা গ্রন্থের প্রথম 3টি প্রবন্ধ পাঠ করেছি। আজকে আমরা পাঠ করব গ্রন্থের চতুর্থ প্রবন্ধ। প্রবন্ধটির নাম মোল্লা নসরুদ্দিনের অর্থনীতি। তো তাই কথা না বাড়িয়ে আমি শুরু করছি প্রবন্ধটি। খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, আমি খুঁজে বেড়াই অর্থনীতিবিদ। মনের মানুষ পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত কঠিন, তার চেয়ে অনেক বেশি শক্ত হলো মনের মতো অর্থনীতিবিদের হদিস। অর্থনীতিবিদদের পথের ও মতের শেষ নেই। কথায় বলে, যেখানে দুজন অর্থনীতিবিদ রয়েছেন সেখানে দুটো নয় 3টে মত দেখা যাবে। এমনকি যেখানে একজন অর্থনীতিবিদ রয়েছেন সেখানেও একাধিক মত দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান বলতেন, তিনি এমন অর্থনীতিবিদ চান না যার দুটো হাত রয়েছে, তার দরকার এক হাতওয়ালা অর্থনীতিবিদ। ট্রুম্যান সাহেবের এ অদ্ভুত বায়নার অবশ্য কারণ আছে। যখনই কোনো সমস্যা সম্পর্কে তিনি অর্থনীতিবিদদের মতামত জানতে চেয়েছেন, তখনই তিনি জবাব পেয়েছেন, অন দ্য আদার হ্যান্ড, একদিকে এটা ঘটতে পারে, অন দ্য আদার হ্যান্ড আরেক দিকে অন্যরকম সম্ভাবনা রয়েছে। ট্রুম্যান সাহেব তাই মনে করতেন, অর্থনীতিবিদদের দুটো হাত থাকলেই বিপদ, কেননা তার কাছ থেকে সুস্পষ্ট কোনো সুপারিশ পাওয়া যাবে না। অর্থনীতিবিদগণ শুধু দ্ব্যর্থক ও অস্পষ্ট উপদেশ দিয়েই ক্ষান্ত হন না, তাদের অনেকেই ক্ষণে ক্ষণে মত বদলান। এর প্রকৃষ্ট উদাহরণ হল বিংশ শতাব্দীর সেরা অর্থনীতিবিদ লর্ড কেইনস। এত ঘন ঘন মত বদলানোর কারণ ব্যাখ্যা করতে তাকে অনুরোধ করা হয়েছিল। লর্ড সাহেব উত্তর দেন, তিনি নষ্ট ঘড়ির কাঁটা নন যা দিনে 2 বার মাত্র সঠিক সময় দেয়। তিনি দাবি করেন, তিনি হচ্ছেন একটি চলন্ত ঘড়ি, তার কাঁটাও তাই সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তিত হয়। লর্ড কেইনসের মতো দ্রুত পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে চলা আমার মতো গোবেচারার পক্ষে কষ্টকর। লর্ড কেইনসের তুলনায় মোল্লা নসরুদ্দিনকে তাই আমার কাছে অনেক বেশি পছন্দ। কথিত আছে, এক ব্যক্তি মোল্লার কাছে তার বয়স জানতে চেয়েছিল। মোল্লা বললেন যে তার বয়স 40। উপস্থিত তৃতীয় ব্যক্তি তাকে স্মরণ করিয়ে দিল যে 10 বছর আগেও মোল্লা বলেছেন তার বয়স 40, কাজে 10 বছর পরে তার বয়স 40 হওয়া সম্ভব নয়। মোল্লা জবাব দেন, তিনি এক কথার মানুষ, কয়দিন পরপর তিনি তার মত পরিবর্তন করেন না, কাজেই 10 বছর আগে তিনি যা বলেছেন আজও একই কথা বলছেন। এ ধরনের অর্থনীতিবিদরা হলেন ট্রুম্যান সাহেবের এক হাতওয়ালা অর্থনীতিবিদ, আমার মনের মতো অর্থনীতিবিদ। সভ্যতার ইতিহাসের সুদীর্ঘ পটভূমিতে অর্থনীতি একটি অর্বাচীন শাস্ত্র। গণিত, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি শাস্ত্র কমপক্ষে অর্থনীতির 2000 বছর আগে জন্ম নিয়েছে। অ্যাডাম স্মিথের অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস বইটির প্রকাশনার তারিখ 1776 খ্রিস্টাব্দকে সাধারণত অর্থনীতির জন্মলগ্ন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এর প্রায় 500 বছর আগে অর্থাৎ 13শ শতাব্দীতে তুরস্কের খুর্ত গ্রামে নসরুদ্দিন খোজার জন্ম। তিনি শুধু সুপণ্ডিত ও সুকবি ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্মশাস্ত্র বিশেষজ্ঞ ইমাম। পাশ্চাত্য জগতে তিনি মোল্লা হিসেবে পরিচিত। 13শ শতকের মোল্লার পক্ষে আজকের অর্থনীতিবিদদের মতো পূর্ণাঙ্গ অর্থনৈতিক তত্ত্ব প্রণয়ন সম্ভব ছিল না। মোল্লার সময়ে শাস্ত্র হিসেবে অর্থনীতির জন্ম হয়নি বটে, কিন্তু অর্থনীতির মৌলিক প্রশ্ন নিয়ে মোল্লার জন্মের অনেক আগেই দার্শনিকগণ চিন্তাভাবনা শুরু করেছেন। মোল্লার জন্মের 1800 বছর আগে গ্রিক দার্শনিকগণ অর্থনীতির মৌল প্রশ্ন নিয়ে আলোচনার সূত্রপাত করেন। গ্রিক দার্শনিকগণ অর্থনীতি সংক্রান্ত যেসব প্রশ্নের জবাব দিতে পারেননি, মোল্লা নসরুদ্দিন তাদের অনেকগুলো সমাধান করেছেন। অ্যারিস্টটলের কাছে বাজারের মূল্য নির্ধারণ পদ্ধতি ছিল একটি প্রহেলিকা। তিনি বলতেন যে জল, যার অপর নাম জীবন, তা বিনামূল্যে পাওয়া যায়, অথচ হীরক, যার কোনো প্রত্যক্ষ উপকারিতা নেই, বাজারে অতি চড়া দামে বিক্রি হয়। গ্রিক দার্শনিকদের মতে তাই বাজারের মূল্য নির্ধারণ পদ্ধতি হলো অন্যায্য। মোল্লা নসরুদ্দিনের কাছে মূল্য নির্ধারণ ব্যবস্থা দুর্গেয় রহস্য বলে মনে হয়নি। এ সম্পর্কে মোল্লা নসরুদ্দিনের একটি গল্প স্মরণ করা যেতে পারে। এক ব্যক্তি মোল্লা নসরুদ্দিনের কাছে শিষ্যত্ব গ্রহণ করে সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়। মোল্লা তাকে বললেন যে সত্য সম্পর্কে জানতে হলে অনেক চড়া মূল্য দিতে হবে,
হবু শিষ্য বললেন যে সত্য জানার জন্য কেন এত বেশি দাম দিতে হবে তা বুঝতে অক্ষম। মোল্লা তাকে বললেন, সত্য হলো দুষ্প্রাপ্য এবং সকল দুষ্প্রাপ্য দ্রব্যই চড়া দামে কিনতে হয়। অর্থনীতি সম্পর্কে মোল্লা নসরুদ্দিনের বিশ্লেষণ পদ্ধতি প্রাচীন ও আধুনিক উভয় ধরনের অর্থনীতিবিদদের পদ্ধতি থেকে ভিন্ন। আধুনিক অর্থনীতির বিশ্লেষণ হল গণিত ভিত্তিক। প্রাচীন অর্থনীতিবিদদের বিশ্লেষণ পদ্ধতি ছিল দর্শন ভিত্তিক। মোল্লা নসরুদ্দিন গণিতবিদও ছিলেন না, আনুষ্ঠানিকভাবে দার্শনিকও ছিলেন না। তার বক্তব্য বেঁচে আছে কতগুলো মশকরা ও মজার গল্পে। অবশ্য হাসতে হাসতে মোল্লা যা বলে গেছেন, আজকের অর্থনীতির বিশেষজ্ঞরা অনেক পরিশ্রম করেও তার চেয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি। অর্থনীতি সম্পর্কে মোল্লা নসরুদ্দিনের জ্ঞান ছিল বাস্তব অভিজ্ঞতা প্রসূত। পদ্ধতিগত দিক থেকে তাত্ত্বিক বিশ্লেষণে মোল্লার আস্থা ছিল না, বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি জ্ঞান অর্জন করতেন। এ সম্পর্কে একটি সুন্দর কাহিনী রয়েছে। মোল্লা একবার একটি গলির ভেতর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি লোক ছাদ থেকে মোল্লার ঘাড়ের উপর পড়ে। যে লোকটি পড়ে তার তেমন কোনো ক্ষতি হয়নি। মোল্লাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মোল্লার অবস্থার উন্নতি হলে শিষ্যরা জানতে চান এ ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করা যায়। মোল্লা জবাব দেন, কার্যকারণের অবশ্যম্ভাবিতায় বিশ্বাস করো না। ছাদ থেকে পড়ল লোকটা, ঘাড়টা ভাঙল আমার। ভবিষ্যতে এই ধরনের তাত্ত্বিক সিদ্ধান্তে কখনো পৌঁছবে না যে কোনো লোক ছাদ থেকে পড়লেই তার নিজের ঘাড় ভাঙবে। আধুনিক অর্থনীতিতে আমরা অনেক নতুন নতুন তত্ত্ব শিখেছি, কিন্তু এ সকল তত্ত্ব সবই মৌলিক তা মনে করা ঠিক হবে না। একজন দার্শনিক যথার্থই মন্তব্য করেছেন, মৌলিকতা হচ্ছে ধরা না পড়ে অন্যের ভাব চুরি করা। প্রকৃতপক্ষে সকল নতুন তত্ত্বেরই বীজ সংগৃহীত হয় পূর্ববর্তীদের নিকট থেকে। স্যার আইজাক নিউটন তাই বলতেন, ইফ আই হ্যাভ বিন এবল টু সি ফার্দার দেন আদার্স, ইট ওয়াজ বিকজ আই স্টুড অন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস। আমি যদি অন্যদের চেয়ে বেশি দূরে দেখে থাকি, তার কারণ হলো আমি অস্বাভাবিক বড় মাপের মানুষের কাঁধের উপর দাঁড়িয়েছিলাম। আজকের অর্থনীতিবিদরাও তেমনি অনেক ধারণায় গ্রহণ করেছেন প্রাচীন ও মধ্যযুগের মানুষদের কাছ থেকে। মোল্লা নসরুদ্দিনের চুটকিগুলো বিশ্লেষণ করলে আমরা শুধু নির্মল আমোদই লাভ করি না, আমরা তার ভূদর্শন থেকেও জ্ঞান লাভ করি। ভালোভাবে তলিয়ে দেখলে মোল্লা নসরুদ্দিনকে দু ধরনের অর্থনৈতিক তত্ত্বের পথিকৃৎ বলে মনে হয়। প্রথমত, মোল্লা অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে তার অনেক মূল্যবান বক্তব্য রেখে গেছেন। দ্বিতীয়ত, মহাজনদের আচরণ সম্পর্কে তার জ্ঞান ছিল গভীর। মহাজনদের আচরণ সম্পর্কে তার বক্তব্য আজকের বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। মোল্লার হাসির গল্পগুলো বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আচরণ সুন্দরভাবে ব্যাখ্যা করতে অতি সহায়ক। প্রথমে ঝুঁকি দিয়ে আলোচনা করা যেতে পারে। ঝুঁকির ইংরেজি প্রতিশব্দ হলো রিস্ক। ইংরেজি ভাষায় রিস্কের শাব্দিক অর্থ হলো সাহস করা। এ সাহস দেখানো হয় যা অজানা বা অনিশ্চিত তার ক্ষেত্রে। সবচেয়ে অনিশ্চিত হলো ভবিষ্যৎ। প্রাচীনকালে সবাই মনে করত যে ভবিষ্যৎ নিয়ে মানুষের কিছুই করার নেই। ভবিষ্যৎ নিয়ন্ত্রিত হয় দেবদেবতাদের খেয়াল খুশিতে। যেসব দার্শনিক অজানা ভবিষ্যতের ঝুঁকির রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসেন, তারা সত্যিই ছিলেন অত্যন্ত দুঃসাহসী তাত্ত্বিক। পিটার এল বার্নস্টাইন নামে একজন বিশেষজ্ঞ ঝুঁকি সম্পর্কিত তত্ত্বের ইতিহাস লিখেছেন। বইটির তিনি নাম দিয়েছেন অ্যাগেনস্ট দ্য গডস, দ্য রিমার্কেবল স্টোরি অফ রিস্ক, অর্থাৎ বিধাতাদের বিপক্ষে ঝুঁকির অসামান্য কাহিনী। বার্নস্টাইনের মতে গ্রিক লোককাহিনীর নায়ক প্রমিথিউস যেমন দেবতাদের অমান্য করে অন্ধকার থেকে আলো ছিনিয়ে এনেছে, ঝুঁকি সম্পর্কিত তাত্ত্বিকরা তেমনি তমসাবৃত্ত ভবিষ্যতের রহস্য ভেদ করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। বার্নস্টাইনের ইতিহাসে ঝুঁকি সম্পর্কিত বিশ্লেষণের পথিকৃতদের তালিকায় মোল্লা নসরুদ্দিনের নাম নেই। তার তালিকা শুরু হয়েছে সপ্তদশ শতকের ফরাসি ভূস্বামী শেভালিয়ে দ্য মেয়ার এর নাম দিয়ে। এ তালিকায় রয়েছে সপ্তদশ শতকের প্যাস্কেল ও ফার্মেট, অষ্টাদশ শতকের লাইবনিজ, আব্রাহাম দ্য মোয়াভ ও বার্নলি। ত্রয়োদশ শতকের মোল্লা নসরুদ্দিন কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনার মূল বৈজ্ঞানিক সূত্রসমূহ অনেক আগেই অনুধাবন করতে পেরেছিলেন। বিংশ শতাব্দীর অর্থনীতিবিদ মার্ক ভিজ 1952 সালে তার পত্রকোষ বা পোর্টফোলিও তত্ত্ব উপস্থাপন করেন। পত্রকোষ বা পোর্টফোলিওর শাব্দিক অর্থ হল একজন ব্যক্তির সকল কাগজে সম্পদের অর্থাৎ শেয়ারের কাগজ সংগ্রহ, যা একটি
পোর্টফোলিও ব্যাগের মধ্যে রাখা হয়। এ তত্ত্বের মূল বক্তব্য হলো, এক ধরনের সম্পদে বিনিয়োগ করা হলে যদি এ সম্পদের দাম কমে যায় তবে বিনিয়োগকারী ফতুর হয়ে যাবে। এক ঝুড়িতে সকল ডিম রাখা যেমন বুদ্ধিমানের কাজ নয়, তেমনি এক ধরনের সম্পদে যা আপাতদৃষ্টিতে যত লাভজনকই হোক না কেন বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। মার্ক ভিচের পরামর্শ হলো সম্পদের বৈচিত্র্যায়ন বা ডাইভার্সিফিকেশন, যা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনার একটি সহজ পথ। এ তথ্য পত্রকোষ বা পোর্টফোলিও থিওরি নামেও পরিচিত। মার্ক ভিচের প্রায় 700 বছর আগে মোল্লা নসরুদ্দিন ঝুঁকি বৈচিত্র্যায়নের পরামর্শ দিয়েছেন। মোল্লা নিজের জীবনেও তার চর্চা করেছেন। মোল্লার 2 মেয়ে ছিল। তিনি একজনকে বিয়ে দেন চাষির সঙ্গে, অন্য মেয়ের বিয়ে দেন ইটের ভাটার মালিকের সঙ্গে। ভালো বৃষ্টি হলে চাষির ঘরনে আরামে থাকত, আর বৃষ্টি না হলে বা কম হলে ইট ভাটার মালিকের স্ত্রী থাকত রমরম অবস্থা। বৃষ্টি কম হোক আর বেশি হোক, মোল্লার এক কন্যা অন্তত ভালো অবস্থাতে থাকত। অবশ্য বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবারই মোল্লার চেয়ে অনেক বেশি চালাক। এ ধরনের পরিবার এক ছেলেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলে ভর্তি করে আর অন্য ছেলেদের বিরোধী দলের সমর্থক করে রাখে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও কোনো না কোনো ছেলে ক্ষমতাসীন থেকে যায়। মোল্লা বৈচিত্র্যায়নে এত গভীরভাবে বিশ্বাস করতেন যে তিনি এ তত্ত্ব পরকালের ক্ষেত্রে পর্যন্ত প্রয়োগ করার চেষ্টা করেছেন। ইদ্রিস শাহ তার দ্য প্লিজেন্টারিজ অফ দ্য ইনক্রেডিবল মোল্লা নসরুদ্দিন গ্রন্থে নিম্নরূপ কাহিনী বর্ণনা করেছেন। A theologian was ill. He had heard that Nasruddin was a mystic, and in his semi-delirium convinced himself that there might be something in all these after all, so he sent for the mullah. Prescribe a prayer which can ease me into the other world, mullah, he said, for you have reputation of being in communication with another dimension. Delighted, said Nasruddin. Here you are. God help you, devil help you. Forgetting his infirmity, the divine sat bolt upright, scandalized. Mullah, you must be insane. Not at all, my dear fellow. A man in your position cannot afford to take chances. Where he sees 2 alternatives, he should try to provide for either of them working out. একজন ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ অসুস্থ ছিলেন। তিনি শুনেছিলেন যে নসরুদ্দিন একজন মর্মী সাধক। অর্ধচেতন অবস্থায় তার কাছে মনে হলো যে খবর হয়তো সত্যি। তিনি মোল্লাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, হে মোল্লা, আপনার সুনাম রয়েছে যে অন্য জগতের সাথে আপনার যোগাযোগ রয়েছে। আপনি আমাকে এমন একটি মন্ত্র বা দোয়া দিন যাতে আমি বিনা যন্ত্রণায় অন্য জগতে যেতে পারি। নসরুদ্দিন বললেন, এত খুবই খুশির খবর। এই হলো আপনার মন্ত্র। বিধাতা আমাকে সাহায্য করো, অসুর আমাকে মদত দাও। স্তম্ভিত হয়ে লোকটি তার অসুখের কথা ভুলে গিয়ে সোজা হয়ে বসে পড়লেন। তিনি বললেন, মোল্লা, নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়েছে। মোল্লা জবাব দিলেন, প্রিয় বন্ধু, আপনার কথা মোটেও সত্য নয়। আপনার যে অবস্থা, আপনি ঝুঁকি নিতে পারেন না। যখন 2টি বিকল্প রয়েছে তখন 2টি বিকল্পের জন্য বন্দোবস্ত রাখা বুদ্ধিমানের কাজ। স্পষ্টতই মোল্লা এখানে ঝুঁকি বৈচিত্র্যায়নের পরামর্শ দিচ্ছেন, তবে মোল্লা একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। পার্থিব বৈচিত্র্যায়ন তত্ত্ব পরকালের ক্ষেত্রে প্রয়োগ সম্ভব নয়। যারা ধার্মিক তাদের কাছে পরকালে কোনো বিকল্প নেই, কাজে একই সাথে একাধিক ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ নেই। অবশ্য মোল্লা নিজে পরকাল সম্পর্কেও খুব নিশ্চিত ছিলেন না। মোল্লা মরার আগে নাকি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে মরার পর তাকে নতুন কবরে সমাহিত না করে পুরাতন কবরে যেন তার লাশ রাখা হয়। আত্মীয় স্বজনরা তার এই অদ্ভুত অনুরোধের কারণ জানতে চাইলে তিনি বললেন, পুরনো কবরে ফেরেশতারা আসতে বলে দেওয়া সম্ভব হবে যে কবরে সমাহিত ব্যক্তির ইতিমধ্যেই সাজা হয়ে গেছে, কাজেই ফেরেশতারা শাস্তির ব্যবস্থা না করেই চলে যাবে। তাতে অন্তত কিয়ামত পর্যন্ত তিনি শাস্তির হাত থেকে বাঁচবেন। তবে মোল্লার ঝুঁকি বৈচিত্র্যায়ন সম্পর্কিত পরামর্শ পরকালের জন্য প্রযোজ্য না হলেও ইহকালের জন্য অত্যন্ত উপযোগী। বিনিয়োগ, ব্যবসা, বাণিজ্য, এমনকি রাজনীতির ক্ষেত্রেই বৈচিত্র্যায়ন ঝুঁকি হ্রাসের একটি
কার্যকর উপায়। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন যে পরিবেশের জন্য বৈচিত্র্য শুধু কল্যাণকরই নয়, অত্যন্ত জরুরিও বটে। সম্প্রতি কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ চাষ করতে গিয়ে অল্প কয়েকটি জাতের ধান ও গম চাষ হচ্ছে। এসব বীজের ফলন চিরাচরিত জাতের চেয়ে বেশি সন্দেহ নেই, কিন্তু অল্প কয়েকটি জাতের বীজের উপর নির্ভরশীলতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন প্রজাতির বীজ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। কাজেই নানাবিধ প্রজাতির বীজের চাষ করলে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের ক্ষতি কম হয়। এ ধরনের উচ্চ ফলনশীল বীজ চাষ করলে একবার কীটপতঙ্গের উপদ্রব হলে সকল ফসলেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ভিন্ন ভিন্ন জাতের বীজ চাষ করলে এক ধরনের পোকা সব ধরনের ফসলের ক্ষতি করতে পারে না। বৈচিত্র্যায়নের মাধ্যমে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকাই হলো বুদ্ধিমানের কাজ। 700 বছর আগে মোল্লা যখন মারা যান, তখন বিশ্ব ব্যাংক অথবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কথা কেউ কল্পনা করেননি। এমনকি ওয়াশিংটন শহরে যেখানে প্রতিষ্ঠান দুটির সদর দফতর অবস্থিত, সেখানে কোনো শহরই ছিল না। আদৌ কোনো বস্তি ছিল কিনা তাতে অনেক সন্দেহ রয়েছে। কিন্তু মোল্লা বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল না দেখলেও অনেক মহাজন দেখেছেন। মহাজনদের আচরণ জানতে পারলেই এ দুটি প্রতিষ্ঠানের নিয়মনীতি আঁচ করা সম্ভব। এ প্রসঙ্গে মোল্লার একটি কাহিনী মনে পড়ছে। কথিত আছে মোল্লা নসরুদ্দিনের একটি হাতি দেখে খুবই পছন্দ হয়। তিনি হাতিটি কেনার অর্থ সংগ্রহের জন্য মহাজনের দৌড়ে গিয়ে হাজির হলেন। মোল্লা মহাজনকে বললেন, আমাকে কিছু টাকা ধার দিন। মহাজন বললেন, কেন? মোল্লা জবাব দিলেন, আমি একটা হাতি কিনতে চাই। মহাজন প্রশ্ন করলেন, তোমার যদি টাকা না থাকে তুমি হাতি পালবে কি করে? মোল্লা আক্ষেপ করে বললেন, আমি আপনার কাছে টাকার জন্য এসেছি, উপদেশের জন্য নয়। যে কোনো উন্নয়নশীল দেশের অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করলে মোল্লার আক্ষেপই শোনা যাবে। এই তো কিছুদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে মস্কো যান। আলোচনার পর সাংবাদিকগণ রাশিয়ার তদানীন্তন প্রধানমন্ত্রী প্রিমাকোভের কাছে তার প্রতিক্রিয়া জানতে চান। প্রিমাকোভ সাংবাদিকদের জানান, তিনি আশা করেছিলেন মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার ব্রিফকেস ভর্তি করে ডলার নিয়ে এসেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার ব্রিফকেস ভর্তি করে নিয়ে এসেছেন শর্তের কাগজপত্র। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তাবলী স্বল্পোন্নত দেশসমূহের অর্থমন্ত্রীদের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন। একটু নমনীয় হলেও বিশ্ব ব্যাংকও একই পথের পথিক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তসমূহকে শর্ত নির্ভরশীলতা বা কন্ডিশনালিটি বলা হয়ে থাকে। শর্ত নির্ভরশীলতাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নসিহত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একজন বিশেষজ্ঞের মতে শর্ত নির্ভরশীলতা হলো সেসব নীতি যা অনুসরণ করলে তহবিলের সাহায্য প্রদান করা যায়। মোল্লার মহাজনের উপদেশ না শোনার অধিকার ছিল। অনুন্নত দেশসমূহের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ না শোনার জো নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সার্বিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলে অন্য দাতাদের সাহায্যও কমে যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করে যে তার নির্ধারিত শর্তাবলী শুধু সংশ্লিষ্ট দেশের জন্যই প্রযোজ্য নয়, এসব শর্ত বিশ্বের আর্থিক ব্যবস্থাপনার জন্য সামগ্রিকভাবে হিতকর। অবশ্য মুদ্রা তহবিলের সমালোচকরা এ মতের সাথে মোটেও একমত নন। তারা বলেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সকল দেশের জন্য একই দাওয়াই দিয়ে থাকে। অনেক ক্ষেত্রেই এ দাওয়াই রোগের চেয়ে খারাপ। শর্তাবলীর মধ্যে সাধারণত থাকে সরকারের ব্যয় হ্রাস, মুদ্রার অবমূল্যায়ন, কর সংস্কার, বেসরকারীকরণ, বাণিজ্য সংস্কার এবং জ্বালানি ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি। সামগ্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের সংস্কার অর্থনৈতিক সংকোচনের জন্ম দেয়। অর্থনীতিবিদরা এ ধরনের ব্যবস্থাকে কল্যাণকর মনে করতে পারেন, কিন্তু রাজনীতিবিদদের মতে এসব সংস্কার হচ্ছে রাজনৈতিক আত্মহননের শামিল। রাজনীতিবিদগণ তাই এ ধরনের তেতো ওষুধ গিলতে চান না। এর ফলে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ একটি নতুন দাওয়াই আবিষ্কার করেছেন। তারা এর নাম দিয়েছেন প্রাক কর্মসূচি শর্ত নির্ভরতা, আপফ্রন্ট কন্ডিশনালিটি। অর্থাৎ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সম্মত কর্মসূচি গ্রহণের আগেই এ ধরনের শর্ত পালন করতে হয়। অবশ্য এ ধরনের শর্ত নির্ভরশীলতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ আবিষ্কার করেনি।
এ ধরনের ব্যবস্থার প্রয়োজনীয়তা ত্রয়োদশ শতাব্দীতেই মোল্লা সাহেব চিন্তা করে গেছেন। মোল্লা একবার একটি ছোট ছেলেকে দিয়ে একটি পাত্রে কুয়ো থেকে পানি তুলে আনতে বললেন। ছেলেটির হাতে পাত্রটি তুলে তিনি চিৎকার করে বললেন, খেয়াল রেখো পাত্রটি যাতে কোনো মতেই না ভাঙে, এবং তারপরেই ছেলেটিকে থাপ্পড় মারলেন। ঘটনার সময় অন্য এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি মোল্লার কাছে জানতে চাইলেন, মোল্লা কেন বিনা কারণে ছেলেটিকে আঘাত করলেন। মোল্লা বললেন, আহাম্মক, তুমি বুঝতে পারছো না? পাত্রটি ভাঙার পর ছেলেটিকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, কাজেই আগে শাস্তি দিলাম। মোল্লার মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ পাত্র ভাঙার জন্য অপেক্ষা করতে রাজি নয়। তারা আগেই স্বল্পোন্নত দেশসমূহকে থাপ্পড় মারে। এর ফলে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহের নীতিমালার সাথে উন্নয়নশীল দেশগুলো কখনো একাত্ম হতে পারে না। এরা ভালো উপদেশ দিলেও উন্নয়নশীল দেশসমূহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সন্দেহ করে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ কখনো একথা স্বীকার করে না যে তারা মহাজন, কিন্তু মোল্লা মহাজনদের যেসব লক্ষণ বর্ণনা করেছেন তার সবই রয়েছে এসব প্রতিষ্ঠানের। তাই এসব প্রতিষ্ঠান দেখলে তিনি হয়তো মোটো অবাক হতেন না। মাংস চুরি হওয়ার পর মোল্লা তার স্ত্রীকে প্রশ্ন করেছিলেন, হয়তো আজ বেঁচে থাকলে একই ধরনের প্রশ্ন তিনি করতেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহকে। মোল্লার মাংস চুরির গল্পটি হচ্ছে নিম্নরূপ। বাজারে গিয়ে মোল্লা খুব ভালো মাংস পেয়ে খুশি হয়ে 1 সের মাংস নিয়ে বাড়িতে আসেন। এসে স্ত্রীকে মাংসটা ভালো করে রান্না করার নির্দেশ দিলেন। মোল্লার স্ত্রী মাংস রান্না করলেন, কিন্তু রান্না করা মাংস চেখে তার এত ভালো লাগলো যে তিনি নিজেই পুরো মাংসটা খেয়ে ফেললেন। মোল্লা খেতে এসে যখন মাংস চাইলেন তখন তার স্ত্রী বললেন যে মাংস বিড়ালে খেয়ে ফেলেছে। মোল্লা জিজ্ঞেস করলেন, বিড়াল কি পুরো মাংসই খেয়েছে? মোল্লার স্ত্রী বললেন যে পুরো মাংসই বিড়ালে খেয়ে ফেলেছে, বিড়ালটা কাছেই ছিল। নসরুদ্দিন সেটাকে দাড়ি পাল্লায় চড়িয়ে দেখলেন যে বিড়ালটির ওজন ঠিক 1 সের। তো এটাই যদি সেই বিড়াল হয়, মোল্লা বললেন, তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বিড়াল কোথায়? গত 50 বছর ধরে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ উন্নয়নের নামে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে তা যদি মোল্লা দেখতে পেতেন, তাহলে তিনি হয়তো তৃতীয় বিশ্বের দিকে অঙ্গুলি দেখিয়ে বলতেন, এই যদি উন্নয়ন হয় তবে বিনিয়োগকৃত অর্থ কোথায়? আর এই যদি বিনিয়োগ হয় তাহলে উন্নয়ন গেল কোথায়? আজকের অর্থনীতিবিদদের অনেকেই মোল্লা নসরুদ্দিনের গালগল্পকে অর্থনৈতিক তথ্য হিসেবে মানতে চাইবেন না। পক্ষান্তরে মোল্লা যদি আজকে জীবিত থাকতেন, তিনিও হয়তো পেশাদারদের গাণিতিক অর্থনীতিকে বাস্তব হিসেবে স্বীকার করতেন না। তিনিও হয়তো গণিতজ্ঞ G.H. হার্ডির সঙ্গে সুর মিলিয়ে বলতেন, এ ম্যাথমেটিশিয়ান ইজ সামওয়ান হু ডাজ নট নো হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট অ্যান্ড ডাজ নট কেয়ার। একজন গণিতজ্ঞ হচ্ছেন সে ধরনের ব্যক্তি যিনি কি সম্পর্কে বলছেন তা জানেন না এবং তার পরোয়াও করেন না। গণিতজ্ঞের কাজ হচ্ছে সঠিকভাবে অঙ্ক করা, ফলাফল নিয়ে তার মাথা ব্যথা নেই। গণিতজ্ঞের কোনো লক্ষ্য নেই, কোনো দায় দায়িত্ব নেই, পদ্ধতি সঠিক হলেই তিনি সন্তুষ্ট। যেসব অর্থনীতিবিদ গণিতের ভিত্তিতে তাদের তাত্ত্বিক কাঠামো গড়ে তুলেছেন তাদের অনেকেই গণিতজ্ঞের ত্রুটিতে সংক্রমিত হয়েছেন। তাদের গণিত নির্ভুল হতে পারে, কিন্তু তাদের তত্ত্ব সঠিক নয়। আজকের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের অনেক অর্থনীতিবিদই মনে করেন যে একমাত্র তাদের পেশাদারি জ্ঞান প্রয়োগ করলেই উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব। অবশ্য তারা ভুলে যান যে টাইটানিক জাহাজ সে সময়ের শ্রেষ্ঠ বিশেষজ্ঞরা নির্মাণ করেছে এবং প্রথম সমুদ্র যাত্রাতেই জাহাজটি ডুবে যায়। আবার হজরত নূহ আলাইহিস সালামের কিস্তি তৈরি করেছিল আনাড়িরা। নূহের কিস্তি কিন্তু শত ঝড় ঝঞ্ঝাতেও ডোবেনি। সেনাপতিদের সম্পর্কে যথার্থই বলা হয়ে থাকে যে যুদ্ধ এত গুরুত্বপূর্ণ যে শুধু সেনানায়কদের কাছে যুদ্ধ সম্পর্কে সকল সিদ্ধান্ত ছেড়ে দেওয়া ঠিক নয়। অর্থনৈতিক সমস্যাও এত গুরুত্বপূর্ণ যে শুধু পেশাদার অর্থনীতিবিদদের কাছে ছেড়ে রাখা সম্ভব নয়। মোল্লা নসরুদ্দিনের মতো চিন্তাবিদদের আজকের দিনেও তাই আমাদের প্রয়োজন রয়েছে।